লাট্টু ও আয়েশির মাথায় রিভলভার ধরে আটকে রাখে বিজিত লাহিড়ী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি হসপিটালে সে তোড়জোড় করতে থাকলে তখন তটিনী বলতে থাকে, আপনি কি এটাকে নিজের বাপের পৈতৃক সম্পত্তি পেয়েছেন নাকি, যার জন্য এরকম ব্যবহার করছেন? আপনি জানেন না যে এরকম জায়গায় এরকম বিহেভ করতে হয় না? আপনার কি এরকম এটুকু সাধারণ বোধটুকু নেই? এটুকু সাধারণ সহবোধ নেই আপনার? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তটিনী গাঙ্গুলি, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, সবাই তো জানে যে হসপিটালে, তারপরে যেখানে যেখানে মরা মানুষ কবর দেওয়া হয়, তারপরে মর্গে, অনেক জায়গায় তো এরকম চিৎকার চেঁচামেচি করা নিষিদ্ধ। আপনি কি জানেন না? আর এখানে যে আপনি এভাবে চিৎকার চেঁচামেচি করছেন, এখানে আইসিইউতে যে কটা পেশেন্ট আছে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর আপনি নিজের জোর খাটানোর জন্য এভাবে আমার সঙ্গে চিৎকার চেঁচামেচি করছেন। আপনি যদি এখান থেকে এক্ষুনি না যান, তবে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি পুলিশ ডেকে বলব যে একটি পেশেন্টের উপর আপনি টর্চার চালাচ্ছেন। এই কথাটা শুনে অবাক হয়ে যায় আরাধ্যা। আরাধ্যা বলতে থাকে, কি বলছিস এসব তুই? ছর্দি ভাই, তুই এসব কি বলছিস? তখন তটিনী বলতে থাকে, শোন আরাধ্যা, তোকে এখন আমার নিজের বুড়ো বোন বলতেও ঘৃণা লাগে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কি ব্যাপার তটিনী, কোথায় গিয়েছিলে তুমি? তুমি হুইল চেয়ারে করে কোথায় গিয়েছিলে? কোথা থেকে আসছো? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, এমআরআই করতে গিয়েছিলাম। কেন? সব কথা কি আপনাকে বলতে হবে? তখন আরাধ্যা বলতে থাকে, তুই সত্যি করে বল না, তুই কোথায় গিয়েছিলি? বললেই তো হয়ে যায়। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি নাটক করছো তটিনী। আমি জানি যে তুমি নাটক করছো। তোমার এই যে অপারেশন, তোমার পায়ে প্লেট বসানো, সবকিছুই একটি নাটক। তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আপনার যেটা মনে হবে সেটাই। আমার শরীরের ব্যাপারটা আমি বুঝতে পারছি। আপনি কি করে বুঝবেন? আপনার কাছে তো নাটকই মনে হবে, তাই না? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, শোনো তটিনী গাঙ্গুলি, তোমাকে আমি ছাড়বো না। আর বিজিত কোথায়? বিজিতকে ইমিডিয়েটলি আমার চাই। বিজিতকে তুমি যেভাবে যেভাবে নিয়ে গেছো সেভাবেই ঠিকমতো পৌঁছে দেবে। আর আমার বিশ্বাস তুমি সবটাই জানো। তুমি খেলছো, তাই তো? তুমি এভাবে হুইল চেয়ারে বসে খেলছো, তাই না? তখন দেখা যায় তটিনী বলতে থাকে, আমার শরীর ভালো নয় তাই বলছি। আমার অসুস্থতা নিয়ে আমাকে কোনো ব্লেম দেবেন না। তখন দেখা যায় যে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন ইগোতে লাগছে? তখন দেখা যায় তখন তটিনী বলতে থাকে, আপনি এখান থেকে যাবেন নাকি আমি পুলিশ ডাকতে বাধ্য হব বলুন তো? তখন বাবিন বলতে থাকে, বললেই তো হয়, তুই কোথায় গিয়েছিলি, কোথা থেকে আসছিস এভাবে? তখন তটিনী বলতে থাকে, সব কৈফিয়ত আমি তোমাদের দিতে বাধ্য নই। আমি বলছি তো, আমি এমআরআই করতে গিয়েছিলাম। আমার একটি এমআরআই ছিল, সেটা শেষ করে আমি ফিরছি। ঠিক তখনই দেখা যায় শিবপ্রসাদ এসে বলতে থাকে, আসলে আমি জানি না ঠিক কতটা টাকা থাকলে তারা এরকম একটি মানসিক টর্চার করতে পারে একটি পেশেন্টের ওপর। তাদের কোনো সাধারণ সহবত না থাকে। তখন দেখা যায় এই কথাটা শুনে রেগে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, মিস্টার শিবপ্রসাদ গাঙ্গুলি, তুমি কিন্তু আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন শিবপ্রসাদ বলতে থাকে, অবশ্যই বলতে পারি। আপনি এখানে কেন এসছেন? এখানে আমার ওয়াইফের সঙ্গে গলাবাজি করতে আপনার লজ্জা করছে না? আপনাকে এখানে গলাবাজি করার সাহস কে দিয়েছে? এখানে আপনাকে কে আসতে বলেছে বলুন তো? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, প্লিজ জামাইবাবু, উনি আমার শ্বশুরমশাই, ওনার সঙ্গে এভাবে কথা বলো না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, উনি তোমার শ্বশুরমশাই হতে পারে আরাধ্যা, কিন্তু আমার কিছু নয়। আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই। তাই আমিও তোমার কথা ভেবে কিছু করতে পারছি না গো। আমাকে ক্ষমা করে দিও। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, শুনুন, আপনারা অনেক রিচ, আপনাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু মনের দিক থেকে আপনারা রিচ নয়, কিন্তু টাকা পয়সা আছে বলে নিজেদের আপনারা রিচ মনে করেন। তাই বলছি, এখান থেকে ভদ্রভাবে চলে যান। আর যদি আমাকে নিজের প্রয়োগ খাটাতে হয়, তবে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তখন কিন্তু ব্যাপারটা মোটেও আর ভালো দেখাবে না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? আমি কিন্তু আজকে হাটে হাঁড়ি ভেঙে দেব। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি হাটে হাঁড়ি ভাঙলে আমার একটি বুলেটই যথেষ্ট আপনার মাথা দুভাগ করে দেওয়ার জন্য। আর আপনি থাকবেন মর্গে, আর তটিনী থাকবে
হবে আইসিইউতে। ব্যাপারটা কেমন লাগবে? অনেক ভালো লাগবে না? চান? যদি চান তবে আমি ব্যাপারটা করে দিতে পারি। আপনার আশাটা পূরণ করে দিতে পারি। তখন দেখা যায় এ কথাটা শুনে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছো শিবপ্রসাদ গাঙ্গুলি।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "প্লিজ বলছি আপনারা এখান থেকে যান। দেখুন আমার বাচ্চা মেয়েটি এখনো অবধি কিচ্ছু খায়নি। ও ওর ভাইকে মিস করছে, ওর মাম্মিকে মিস করছে। ও এখনো কিচ্ছু খায়নি। আমাদের ঘর কেবিনে যেতে দিন।" এরপরে তটিনীকে নিয়ে যাবে ঠিক তখনই শিবপ্রসাদ কাবিরকে বলতে থাকে, "শোনো কাবির, তোমার বাবার জন্য একটি কেবিন বুক করে রেখো। তা না হলে যদি কেবিন না পাও সময়মতো তবে কিন্তু একদম খাটানাতে উঠতে হবে।" এ কথাটা শুনে এ তখন দেখা যায় কাবির বলতে থাকে, "এই মিস্টার জামাইবাবু আপনি মুখ সামলে কথা বলবেন।" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "মুখ সামলানোর কি দেখেছো? আর তো আমি যে কি করতে পারি সেটা তোমরা খুব ভালো করেই জানো। তাই বলছি আমার বউয়ের সঙ্গে কোনোভাবে লড়তে এসো না। ওকে কোনোভাবে ডিস্টার্ব করতে এসো না। হিতে বিপরীত হবে তখন কিন্তু তোমরা নিজেরাই পস্তাবে।" এরপরে দেখা যায় এই বলে এই বলে তখন নার্সকে বলতে থাকে, "নার্স আপনি একটু ও তটিনীকে ভিতরে নিয়ে যাবেন? আমার মেয়েকে সঙ্গে করে আমি এক্ষুনি আসছি।" এরপরে তটিনীকে ভিতরে নিয়ে গেলে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে বলতে থাকে, "শোনো শিবপ্রসাদ, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি তোমার বউ কোনো একটি র্যাকেটের সঙ্গে যুক্ত আছে। তটিনী আসলে আন্ডারওয়ার্ল্ডের কেউ। তুমি বিশ্বাস করো?" তখন শিবপ্রসাদ বলতে থাকে, "আমি সবটা জানি, সব জানি আমি। আর ওদের গ্যাংয়ের একজনকে একদম শুট করে দিয়েছি, একদম মরে গেছে। আর ৩ জন একদম উধাও। আর সে উধাওয়ের পিছনেও তটিনীর হাত আছে, এটাও আমি জানি।" তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, "এত কিছু জানা সত্ত্বেও তুমি তটিনীকে এভাবে ছেড়ে রেখেছ? তুমি তটিনীকে তুলতে পারছো না?" তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জির কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, আমার অর্ধাঙ্গিনী তো, তাই এতটা করার সাহস পাচ্ছি না। কেন, আপনার কি কোনো সমস্যা? সময় হলে সবটা হয়ে যাবে। আর আপনি এখানে কেন এসছেন? এখান থেকে প্লিজ চলে যান, তা না হলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। আর সে ঝামেলার সকল দায়ভার কিন্তু আপনার নিজেরই পড়বে। আপনার উপরেই কিন্তু সকল দায়ভার পড়বে। তখন বলবেন না যে আমার জামাই আবার এরকম একটি কাজ করে বসেছে যার জন্য আমাদের নিজেদের পস্তাতে হচ্ছে। এরপরে কর্ণ চ্যাটার্জি চলে গেলে তখন শিবপ্রসাদ ক্যাবিনে এসে তটিনীকে বলতে থাকে, "তটিনী, তোমার মেয়েটি এখনো কিচ্ছু খায়নি। আমি খাবার বেড়ে দিই, তুমি প্লিজ পিকুকে একটু খাইয়ে দাও। মেয়েটা আমার সকাল থেকে কিচ্ছু খায়নি, অনেক কান্নাকাটি করছে। আমি খাবারগুলো বেড়ে দিচ্ছি, তুমি প্লিজ খাইয়ে দাও।" তখন তটিনী বলতে থাকে, "ঠিক আছে।" হঠাৎ পিকু তটিনীর পায়ের দিকে তাকিয়ে তটিনীর পায়ে জুতো দেখে বলতে থাকে, "মাম্মি, তুমি এসব কী জুতো পরেছ?" তখন দেখা যায় তটিনী বলতে থাকে, "মা, হয়তোবা ভুলে এমআরআই করে আসার সময় ভুলে কারো জুতা পরে এসেছি। আর খোলার কথাটাও মনে নেই। বাহিরে এরকম একটি গ্যাঞ্জাম হলো তো, তাই হয়তো খোলার কথা মনে নেই।" এটা দেখে শিবপ্রসাদ মনে মনে বলতে থাকে, "তটিনী, তুমি কিছু একটা লুকোচ্ছ। কারণ এই জুতোটা পরে তুমি মিশনে গিয়েছিলে। তুমি ওখানে গিয়েছিলে, আমি তোমাকে দেখেছি। তুমি জুতোটা খোলার সময় পাওনি। আর মেয়ের কাছেও এভাবে মিথ্যে কথা বলছো? ছি তটিনী, তুমি এতটা নিচে নামছো? তুমি কে? তুমি এরকম করে সবকিছু কেন লুকোচ্ছ তটিনী? তুমি কি সত্যি কোনো র্যাকেটে আছো? কোনো আন্ডারওয়ার্ল্ডে আছো? আমাকে জানতেই হবে।" এরপরে তটিনী নার্সকে বলতে থাকে, "প্লিজ নার্স, আমার জুতোটা একটু খুলে দিন। এমআরআই করে আসার সময় হয়তোবা ভুল করে অন্য কারো জুতা পরে এসেছি।" এরপরে নার্স জুতো নিয়ে যেতে গেলে তখন শিবপ্রসাদ বাইরে এসে নার্সের থেকে জুতাটা নিয়ে জুতার তলা দেখতে থাকে। এরপরে জুতার তলিতে মাটি দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এদিকে দেখা যায় আয়ুষীকে বিজিত বলতে থাকে, তুমি তটিনীকে ফোন করবে আর আমি যা যা বলতে বলবো তাই বলবে।" তখন আয়ুষী বলতে থাকে, "বিজিত, তুমি আমাকে ভালোবাসো তো? তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছো?" তখন বিজিত আয়ুষীর মাথায় রিভলভার ধরে বলতে থাকে, "আমি তখন বিজিত ছিলাম তোমার ভালোবাসা, কিন্তু এখন আর আমি তোমার ভালোবাসা নই। আমি তোমাকে ইউজ করার জন্য এনেছি। তোমাকে দিয়ে তোমার বোন, তোমার জামাইবাবুকে হাতে রাখবো, এই জন্য তোমাকে এনেছি। তাছাড়া তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই।" এরপরে দেখা যায় বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলতে থাকে, "তাড়াতাড়ি আমাদের যা করার করতে হবে, তা না হলে কিন্তু সবার সামনে আমাদের ফেস করতে হবে। এখনই সব কিছু জানাজানি হয়ে গেছে যে আমাদের হাত থেকে ক্রিমিনালগুলো পালিয়ে গেছে।